তো আমাদের আলোচনার বিষয় হবে ফারুকশিয়ারের ফরমান। এই নামটা তোমরা সবাই জানো, ফারুকশিয়ার। ফারুকশিয়ার কে ছিলেন? একজন মুঘল সম্রাট, অর্থাৎ ঔরঙ্গজেবের পরবর্তী সময়ে যে সমস্ত মুঘল সম্রাটরা সিংহাসনে বসেছিলেন তার মধ্যে ছিলেন ফারুকশিয়ার একজন। এই ফারুকশিয়ারের ফরমান কিন্তু ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, বা বিশেষ করে বাংলার ইতিহাসে বা বাংলায় ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল, এরকম কিন্তু বলা যেতে পারে। তো যাই হোক, এই ফারুকশিয়ারের ফরমানটা কত সাল? 1717 খ্রিস্টাব্দের জুলাই মাসে কিন্তু এই ফরমানটা কিন্তু জারি করা হয়েছিল। তো এই ফরমান মানে কি? ফরমান মানে নির্দেশনা। তো এই যে সম্রাট যে নির্দেশ দিচ্ছে, সেটা কি নির্দেশ দিচ্ছে? এখানে আমরা তিনখানা কিন্তু দেখতে পাচ্ছি নির্দেশ। কি? এক নম্বর বলছে বার্ষিক 3000 টাকার বিনিময়ে ইংরেজরা বিনা শুল্কে বাংলায় ব্যবসা করার অনুমতি পায়। তাহলে প্রশ্নটা আসে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বার্ষিক 3000 টাকার বিনিময়ে কবে থেকে বাণিজ্য করতে পেরেছিল? ফারুকশিয়ারের ফরমান অনুযায়ী 1717 খ্রিস্টাব্দ থেকে এই অনুমতি পায়। মাত্র 3000 টাকা দাও, 1 বছরের রিচার্জ করে নাও, ব্যাপারটা এরকম। ঠিক আছে? তাহলে বার্ষিক 3000 টাকা দিল ইংরেজরা, তাহলে তার বিনিময়ে ইংরেজ বণিকরা কি করবে? বিনা শুল্কে, মানে আর ট্যাক্স দিতে লাগবে না, সারা বছর ব্যবসা ফ্রিতে করবে, এই অনুমতি পেয়েছিল। আর কি বলা হচ্ছে 2 নাম্বার, এই ফরমানে কি বলা হয়েছিল? ব্রিটিশ বণিকরা যেখানে খুশি বসতি স্থাপন করারও অনুমতি পেয়েছিল, যে যেখানে খুশি সেখানে তোমরা বসতি স্থাপন করতে পারো, করে তোমরা ব্যবসা বাণিজ্য করতে পারো, এই অনুমতি পেয়েছিল। মানে বার্ষিক 3000 টাকার বিনিময়ে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার অনুমতি পায় একটা। 2 নাম্বার, যেখানে খুশি সেখানে বসবাস করার অনুমতি পায়। আর 3 নাম্বার যেটা, কলকাতার আশেপাশে 38টি গ্রাম ভাড়া নেওয়ার অধিকারও কিন্তু তারা পেয়েছিল, ভাড়া নেওয়ার। তারা যদি ভাবে যে না আমরা ভাড়া নেবো, নিয়ে সেখানে আমরা কুঠি ফুটি তৈরি করবো, তৈরি করে জিনিসপত্র নিয়ে ব্যবসা বাণিজ্য করবো, তো তারও কিন্তু অধিকার তারা পেয়েছিল। তো ফারুকশিয়ারের ফরমানের বেসিক যে তিনখানা মেন জিনিস, প্রথমটা হচ্ছে বার্ষিক 3000 টাকার বিনিময়ে ইংরেজরা বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার অনুমতি পেয়েছিল। 2 হচ্ছে ব্রিটিশরা যেখানে খুশি বসতি স্থাপন করার অনুমতি পায়। আর 3 নাম্বার, কলকাতার আশেপাশে 38টা গ্রাম ভাড়া নেওয়ার অধিকারও কিন্তু তারা পেয়েছিল। তো এই হচ্ছে আমাদের ফারুকশিয়ার ফরমানের মেন যে। এবার দেখা যাচ্ছে ব্যাপারটা যে 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ারের যে ফরমানটা হচ্ছে, এই সময় বাংলাতে কে ছিল? আবার বাংলাদেশ ছিল সেই সময় মুর্শিদ কুলি খাঁ। তো যাই হোক, মুর্শিদ কুলি খাঁ বাংলায় স্বাধীন নবাবী প্রতিষ্ঠা কিন্তু করেছিল এই সময়। তাহলে মুর্শিদ কুলি খাঁ কবে বাংলায় স্বাধীন নবাবী প্রতিষ্ঠা করেছিল? 1717 খ্রিস্টাব্দে। আর নিজের নাম অনুযায়ী তিনি মুর্শিদাবাদ শহরের প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে মুর্শিদাবাদ শহরটার প্রতিষ্ঠা কে করেছিলেন? মুর্শিদ কুলি খাঁ। নিজের নাম অনুযায়ী মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদ শহরের প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে কবে করেছে? 1717 খ্রিস্টাব্দে। ঠিক আছে? এই প্রতিষ্ঠা করে তারপরে আগে কি ছিল? মুঘলদের যে বাংলা সুবা বাংলার যে রাজধানী সেটা ছিল ঢাকা। ঠিক আছে? মুঘলদের সময় কি ছিল? সুবা বাংলার রাজধানী ছিল ঢাকা। তো সেটা ও কি করলো? চেঞ্জ করে দিল, করে বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করে। তাহলে এখানে এই অংশটার মধ্যে আছে মুর্শিদ কুলি খাঁ সম্পর্কে। মুর্শিদ কুলি খাঁ কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ ছিলেন একজন গভর্নর। ঠিক আছে? তো তাকে বাংলার দায়িত্বে পাঠানো হয়েছিল। তো এবার যখন আমরা জানি যে কেন্দ্রীয় সরকার দুর্বল হলে প্রাদেশিকরা শক্তিশালী হয়ে যায়। তো যখনই মুঘল সম্রাটরা দুর্বল হয়ে গেছিল, পরবর্তী মুঘলরা, তখনই একটা সুযোগ সন্ধান করছিল সবাই, বিশেষ করে প্রাদেশিক গভর্নররা। তো এখানে দেখা যাচ্ছে বাংলার মুর্শিদ কুলি খাঁ যে ছিল, তিনি 1717 খ্রিস্টাব্দে বাংলায় কিন্তু স্বাধীন নবাবীর প্রতিষ্ঠা করেছিল। প্রতিষ্ঠা করার পর প্রথম যে কাজটা করলো সেটা হচ্ছে বাংলায় রাজধানী, অর্থাৎ সুবা বাংলার যে রাজধানী সেটা ছিল ঢাকাতে। ঠিক আছে? ঢাকার আগে ছিল জাহাঙ্গীরনগর নাম রাখা হয়েছিল, জাহাঙ্গীরের টাইমে নাম রাখা হয়েছিল জাহাঙ্গীরনগর। তো যাই হোক, তো এই ঢাকা যে ছিল সেই ঢাকা থেকেও কী করলো? চেঞ্জ করলো। চেঞ্জ করে কোথায় নিয়ে আসলো বাংলার রাজধানী? নাকি মুর্শিদাবাদে। এই মুর্শিদাবাদ যে জায়গাটা, সেই মুর্শিদাবাদে একটা শহর তৈরি করলো, সেই মুর্শিদাবাদ নাম রাখলো, একটা নতুন শহর তৈরি করলো, যার নাম রাখলো হচ্ছে মুর্শিদাবাদ। ঠিক আছে? যেটা ভাগীরথী নদীর তীরে। তো যাই হোক, তো এখানে কি বলা হচ্ছে? মুর্শিদাবাদ মুর্শিদ কুলি খাঁ নিজের নাম অনুসারেই কিন্তু তৈরি করেছিলেন, এবং এখানে বাংলা রাজধানী স্থানান্তর কিন্তু করেছিলেন। তো এই গেল মুর্শিদ কুলি খাঁ। তারপর আর দেখতে পাচ্ছি যে মোহাম্মদ শাহের, তারপরে কি আছে? মোহাম্মদ শাহ, এই মোগল সম্রাট মোহাম্মদ শাহ। তো এই ফারুকশিয়ারের পর যখন মোহাম্মদ শাহ বসছে, রঙ্গিলা বাদশাহ, রঙ্গিলা বাদশাহ কাকে বলা হয়? মোহাম্মদ শাহকে। ঠিক আছে? মোহাম্মদ শাহ, আহমদ শাহ এগুলো আছে। তো যাই হোক, মোহাম্মদ শাহ, রঙ্গিলা বাদশাহ, তার রাজত্বকালে কিন্তু বাংলার নবাব সরফরাজ খানকে হত্যা করে বিহারের গভর্নর আলীবর্দী খাঁ কিন্তু 1741 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসন দখল করে নিজেকে নবাব হিসেবে ঘোষণা করেছিলেন। তাহলে রঙ্গিলা বাদশাহ অর্থাৎ মোহাম্মদ শাহ মুঘল সম্রাট যখন রাজত্ব করছেন, সেই সময় বাংলার নবাব ছিলেন হচ্ছে সরফরাজ খান। ঠিক আছে? মুর্শিদ কুলি খাঁ, তারপরে সরফরাজ খাঁ। এই সরফরাজ খাঁ হচ্ছে গভর্নর, কিন্তু আবার ছিলেন হচ্ছে এই আলীবর্দী। ও কি করলো? আলীবর্দী খাঁ এই সরফরাজ খাঁকে হত্যা করলো। হত্যা করে 1741 খ্রিস্টাব্দে কিন্তু বাংলার সিংহাসন দখল করে নিজেকে বাংলার নবাব হিসাবে কিন্তু ঘোষণা করেছিল। মানে সবার হাতেই রক্ত লাগা, ব্যাপার এরকম। ঠিক আছে? আলীবর্দী খাঁ। পরবর্তীতে আলীবর্দী খাঁর মৃত্যুর পর, আলীবর্দী খাঁর আবার 3 কন্যা ছিল, তো তার মৃত্যুর পর তার ছোট কন্যার যে ছেলে, তার নাম ছিল হচ্ছে এই কি বলছে, বাংলার নবাব সিরাজউদ্দৌলা। তো এই সিরাজউদ্দৌলাকে কিন্তু সিংহাসন দিয়েছিল। এই সিরাজউদ্দৌলাকে সিংহাসন দেওয়ার জন্য কিন্তু বিরাগ ভাজন হয়েছিল তার আর এক নাতি, তার নাম ছিল হচ্ছে সরফরাজ খান, পূর্ণিয়ার শাসক ছিল। তো যাই হোক, এরকম একটা সমস্যা, ঘসেটে বেগম তার কন্যা, এরা বিরাগ ভাজন হয়েছিল। পরবর্তীতে এরা ষড়যন্ত্র করে সিরাজউদ্দৌলাকে কিন্তু
হত্যা করার একটা ব্যবস্থা করেছিল এবং শেষ পর্যন্ত হত্যাও করেছিলেন। তো এই হলো মোটামুটি আজকের এই টপিক, যে ফারুক শিয়ারের ফরমান। ফারুক শিয়ারের ফরমানের পর ওই একই সময়ে বাংলায় রাজত্ব কে করেছে? মুর্শিদ কুলি খাঁ। আর কীভাবে সিংহাসন দখল করেছে, আর মুর্শিদ কুলি খাঁর পর কীভাবে আবার সেটা আলীবর্দী খাঁর হাতে চলে আসলো ক্ষমতা, সেই অংশটা কিন্তু এখানে আমরা জানলাম। এগুলো কিন্তু নেট সেট পরীক্ষা এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ এই টপিক থেকে তোমরা দেখবে প্রত্যেকটা জায়গাতে পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসে। যদি এই টপিক থেকে কোশ্চেন আসে তাহলে দেখবে এখান থেকেই ছোট্ট ছোট্ট যে টপিকগুলো আমরা করাচ্ছি এখান থেকেই 100% তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। থ্যাংক ইউ।